হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা বাজেট সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। ইন্ডিয়ান ইকোনমি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং বাজেট শুরু করার আগে এর আগে আমরা যে ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে আলোচনা করেছি তার ছোট দুটো অংশ আলোচনা করব, যেটা বাজেটের সাথে অবশ্যই সম্পর্কিত। দুটো বিষয় রয়েছে, একটা হলো মনিটাইজ ডেফিসিট আর একটা ডেফিসিট ফাইন্যান্সিং। তো মনিটাইজ ডেফিসিট বিষয়টা কি? borrowing made from RBI through printing fresh currency, অর্থাৎ যখন সরকারের কাছে ঘাটতি আসে, সরকারের যে আয় হয় তার তুলনায় ব্যয় বেশি হয়ে যায়, তখন সেই ঘাটতিটা মেটানোর জন্য সরকার আরবিআইকে বলে নতুন নোট ছাপাতে। এটাইকেই বলা হচ্ছে মনিটাইজ ডেফিসিট। যে ঘাটতিটা টাকা ছাপানোর মাধ্যমে মেটানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে মনিটাইজ ডেফিসিট। তো borrowing made from RBI through printing fresh currency. The printed money is called high power money. খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে মানিটা প্রিন্ট করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হাই পাওয়ার মানি। হাই পাওয়ার মানি। তো বিভিন্ন সময় এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে হাই পাওয়ার মানি বলতে কি বোঝায়, বা হাই পাওয়ার মানি কাকে বলে। তো হাই পাওয়ার মানি হচ্ছে সেটাই যেটা কিনা ডেফিসিট মেটানোর জন্য ছাপানো হচ্ছে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা বারবার জিজ্ঞাসা করা হয়, হাই পাওয়ার মানি কাকে বলে। FRBM Act disallow RBI to do this under normal condition. তো FRBM Act আসার পর 2003-এ তারপর থেকে আরবিআই সাধারণ অবস্থায় এটা করতে পারে না। অর্থাৎ যখন ইচ্ছা সরকার বলল যে ঘাটতি আছে, নোট ছাপিয়ে দাও, এটা কিন্তু করতে পারে না। সেটা করতে পারে না FRBM অ্যাক্টের মাধ্যমে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং যদিও 2019-এ একটা বিষয় আনা হয়, সেটাকে বলা হয় এসকেপ ক্লজ। অর্থাৎ কোনো বিশেষ পরিস্থিতিতে যখন সরকারের হাতে অর্থ কম থাকবে বা একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে, তখন সেই বিশেষ পরিস্থিতিতে এরকম অর্থ ছাপানো যেতে পারে, সেটাকে বলা হয় এসকেপ ক্লজ। তো এটাও কিন্তু এই FRBM অ্যাক্টে অনুযায়ী, অর্থাৎ ওই আইনের মধ্যেই ওটা আইনের একটা ফাঁক বলা যেতে পারে, ঢোকানো হলো যে যখন মনে হবে যে সরকারের পরিস্থিতি খুব একটা ভালো নয়, ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, তখন এটাকে আনা হবে, অর্থাৎ তখন নোটটা ছাপানো যাবে। তো মনিটাইজ ডেফিসিট সম্পর্কে জানলাম। মনিটাইজ ডেফিসিটের অর্থই হচ্ছে অতিরিক্ত টাকা ছাপানো, কিন্তু এটা মনে রাখতে হবে যে সরকার আরবিআই মনে করলেই সেটা করতে পারে না। সেটা করতে গেলে FRBM অ্যাক্টের এসকেপ ক্লজ ইউজ করে তবে টাকাটা ছাপানো যেতে পারে। তো এইটুকু এখান থেকে মনে রাখতে হবে। এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং। ডেফিসিট ফাইন্যান্সিং এখানে কি হয়? এখানে বাজেটের ক্ষেত্রেও এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে এমনভাবে বাজেট প্রস্তুত করা হয়, বাজেট তো আয় এবং ব্যয়ের হিসাবটা দেওয়া হয়, তো সেখানে দেখা যাচ্ছে যে আয়ের থেকে ব্যয় বেশি হবে, জানে সরকার এটা, তবুও সেটা করছে। তো এটাকেই বলা হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং। ডেফিসিট হবে জানে, মানে ঘাটতি হবে এটা জানে সরকার, কিন্তু তাও ডেফিসিট করছে, সেইভাবেই বাজেটটাকে তৈরি করছে যেখানে কিনা এটা ঘাটতিটা হবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডেফিসিট হবে জেনেও সরকার সেই বাজেটটা তৈরি করছে, তো সেটাকে বলা হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং। তো ডেফিসিট বাজেটকে সাপোর্ট করার জন্য এটা করা হয় যখন টোটাল এক্সপেন্ডিচার টোটাল রিসিপ্টের থেকে বেশি হয়, অর্থাৎ সরকারের আয় যেটা টোটাল রিসিপ্ট, তার থেকে এক্সপেন্ডিচারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো পিরিয়ড অফ ডেফিসিট ফাইন্যান্সিং, অর্থাৎ এই সময়টা ছিল কখন? 1970 থেকে 1991। এলপিজি রিফর্ম আসার আগে পর্যন্ত, লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন আসার আগে পর্যন্ত 20 বছর সময়কালে এই ডেফিসিট ফাইন্যান্সিংটা কিন্তু চলছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এবং সরকার কিন্তু ইচ্ছা করে এটা করতো, এবং সেটা এই যে ঘাটতিটা এটা মেটানোর জন্য ওই মনিটাইজ ডেফিসিট ব্যাপারটা ইউজ করা হতো, অর্থাৎ টাকা ছাপানো হতো এবং ঘাটতিটা এইভাবে মেটানো হতো। এতে কি হয়, এতে কিন্তু অতিরিক্ত অর্থ যদি ছাপানো হয় তাহলে সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, ইনফ্লেশন হবে। ডেফিসিট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে রিসোর্সটা কোথা থেকে আসছে? এক্সটার্নাল এড, বাইরে থেকে যে সমস্ত সাহায্যগুলো দেওয়া হচ্ছে, হেল্প যেগুলো দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, নানা রকম আরও যে সংস্থা রয়েছে তাদের থেকে আসছে। এক্সটার্নাল গ্র্যান্ট আসছে, বিদেশ থেকে বিভিন্ন উপহার, বিভিন্ন সরকার থেকে হোক বা বিভিন্ন সংস্থা থেকে হোক, নানান ধরনের যে বিভিন্ন রকম উপহারগুলো আসে সেইগুলো আসছে। তো এবং বড় করা হচ্ছে, এক্সটার্নাল বড়োয়িং, বিদেশ থেকে বড় করা হচ্ছে, বিদেশ থেকে অর্থ ধার নেওয়া হচ্ছে। ইন্টারনাল বড়োয়িং, সাধারণ মানুষের থেকে, যেটাকে আমরা বলি ওপেন মার্কেট অপারেশন, সাধারণ মানুষের থেকে বন্ড ছাপিয়ে টাকা ধার নেওয়া হচ্ছে, বা কারেন্ট প্রিন্টিং কারেন্সি, অর্থ ছাপানো হচ্ছে, টাকা ছাপানো হচ্ছে। তো এইগুলো হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং এর রিসোর্স। ডেফিসিট করে এই জায়গা থেকে ঘাটতিগুলোকে মেটানো হবে, এটা হচ্ছে এই বিষয়। গভর্নমেন্ট মে কভার দ্য ডেফিসিট ইন দ্য ফলোইং ওয়েজ: বাই রানিং ডাউন ইটস অ্যাকুমুলেটেড ক্যাশ রিজার্ভ ফ্রম আরবিআই। আরবিআইয়ের কাছে যে অতিরিক্ত অর্থ জমা আছে সেটা আরবিআই থেকে নিয়ে সে ডেফিসিট ঘাটতি মেটালো, এটাও করতে পারে। ইস্যু অফ নিউ কারেন্সি, নতুন নোট ছাপাতে পারে। বরোয়িং ফ্রম আরবিআই অ্যান্ড আরবিআই গিভস দ্য লোন টু দ্য গভর্নমেন্ট, তো আরবিআই থেকে সরকার লোন নিতে পারে। বাই প্রিন্টিং মোর কারেন্সি নোট, আবার নতুন নোট ছাপিয়ে সেটাকে ওই ঘাটতিটা মেটানো হতো। এইভাবে ডেফিসিট ফাইন্যান্সিংয়ের যে ঘাটতি সেটাকে মেটানো হয়। এবং এর সাথে এই মনিটাইজ ডেফিসিট বিষয়টা সম্পর্কিত, যেখানে টাকা ছাপিয়ে ডেফিসিটটাকে পূরণ করা হচ্ছে। এর উদ্দেশ্য কি? ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা, রেমেডি ফ্রম ডিপ্রেশন। অর্থাৎ ডিপ্রেশন মানে কি? মন্দা অর্থাৎ একেবারেই সাধারণ মানুষের হাতে কোনো চাহিদা নেই, উৎপাদন একেবারে কমে গেছে, দ্রব্যের দাম কমে গেছে, উৎপাদন বন্ধ হয়ে গেছে, প্রায় মানুষেরও চাহিদা নেই, এরকম একটা জায়গাতে, সেই জায়গা থেকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য এটা করা হয় যে কিছু অর্থ মানুষের হাতে যাবে টাকা ছাপালে বা অন্য জায়গা থেকে ধার নিলে, তো তার ফলে একটু বাজারটা চাঙ্গা হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য করা হয়। গ্র্যান্টিং সাবসিডি দেওয়ার জন্য এটা করা হয়, অর্থাৎ সাধারণ মানুষকে বিভিন্ন জায়গায় দিয়ে ছাড় দেওয়া হয়, তার জন্য সেই ছাড় দিতে গেলে সরকারের হাতে তো যথেষ্ট পরিমাণ অর্থ থাকা প্রয়োজন, সেই অর্থটা কোথা থেকে আসবে? এক্সটার্নাল বরোয়িং করা হয়, এই ইন্টারনাল বরোয়িং ধার নেওয়া হয় নানা রকম জায়গা থেকে। তো এরকমভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। আর কি করার জন্য? টু ইনক্রিজ এগ্রিগেট ডিম্যান্ড, ওই যে বললাম ডিম্যান্ড বাড়ানোর জন্য। সাধারণ মানুষের হাতে যদি অর্থ না থাকে তাহলে স্বাভাবিকভাবে তার চাহিদা থাকবে না, তার দ্রব্যের চাহিদা থাকবে না, দ্রব্যের চাহিদা না থাকলে উৎপাদন হবে না, উৎপাদন না হলে নতুন কর্মসংস্থান হবে না, নতুন কর্মসংস্থান না হলে মানুষের হাতে আবার অর্থ আসবে না, অর্থ না এলে সঞ্চয় হবে না, সঞ্চয় না হলে আবার উৎপাদন হবে না, এই যে একটা সার্কেল, এটার থেকে বেরিয়ে আসতে পারবে না। তো এগ্রিগেট ডিম্যান্ড যখনই বাড়বে, সাধারণ মানুষের হাতে কোনোভাবে অর্থ ইনজেক্ট করে যখন ডিম্যান্ড বাড়ানো হবে, সাধারণ মানুষের চাহিদা বাড়ানো হবে, তাহলে কি হবে? কারখানাগুলোতে আবার উৎপাদন হবে, সমস্ত দিকে উৎপাদনটা আবার শুরু হবে। চাহিদা হলেই উৎপাদন শুরু হওয়া মানে মানুষের হাতে কিছু মানুষ কাজ পাবে, তাদের হাতে অর্থ আসবে, সঞ্চয় বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, এই প্রসেসে কিন্তু এগোতে থাকবে। তো এই বিষয়টা বুঝতে পারলে অর্থনীতি অনেক বিষয় বুঝে ফেলাটা সম্ভব হবে, যে এগ্রিগেট ডিম্যান্ড বিষয়টা, এটা কিন্তু বাড়ানো, এটাও সরকারের একটা উদ্দেশ্য থাকে। বিভিন্ন রকম যে স্কিমগুলো নেয়, সাধারণ মানুষের হাতে সরকার অর্থ দেয়, তো এটা কিন্তু একটা অর্থনৈতিক উদ্দেশ্য থাকে, সেটা হলো বাজারটাকে কোনোভাবে চাঙ্গা রাখা। সাধারণ মানুষের হাতে অর্থ গেলে তারা বাজারে দ্রব্য কিনতে উৎসাহী হবে এবং বাজারটা আস্তে আস্তে চাঙ্গা হলে অর্থনীতির হালটা ফিরবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ মানুষের হাতে অর্থ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা। পেমেন্ট অফ ইন্টারেস্ট পেমেন্ট, যে কোনো সরকারের তো প্রচুর ঋণ থাকে, তো সেইগুলো তার ইন্টারেস্ট পেমেন্টের জন্য আবার নতুন করে ঋণ নেয়, এই বিষয়টা কিন্তু চলতে থাকে এবং এটা বড় বড় ডেভেলপ কান্ট্রিরও কিন্তু এই জিনিস এইভাবেই চলতে থাকে। ঋণ নিয়ে আবার সেটা বাকি ঋণটাকে, আগের ঋণটাকে মেটানো এবং তার সাথে ডেভেলপমেন্টাল কাজটা বজায় রাখা, তো এটা কিন্তু
একটা প্রসেস টু ওভারকাম দ্য লস অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। পাবলিক সেক্টরে যে কোম্পানিগুলো রয়েছে, সরকারের যে নিজস্ব কোম্পানিগুলো রয়েছে, তাদের লস যখন হয়ে যায়, হিউজ লস হয়, তাদের যখন প্রফিট হয়, হিউজ প্রফিট হয়, কারণ খুবই বড় সংস্থা, এবং যখন লস হয় তখন একটা মানে হিউজ পরিমাণ লস হয়। তো সেই ঘাটতি মেটানোর জন্য সরকার নোট ছাপাতে পারে, বড় করতে পারে, আমরা আগে যে প্রসেসগুলো দেখলাম সেগুলো করতে পারে। ফর ইমপ্লিমেন্টিং অ্যান্টি প্রভার্টি প্রোগ্রাম, পভার্টি থেকে বেরিয়ে আসার জন্য একই বিষয় যে সাধারণ মানুষের হাতে অর্থ, অর্থাৎ যখনই দরিদ্র মানুষের হাতে কোনো স্কিমের মাধ্যমে সাধারণ মানুষের হাতে অর্থ তুলে দেওয়া হলো, তাতে করে কি হবে, তাদের কিছুটা অন্তত তাদের আর্থিক সঙ্গতিটা হবে। তো সেই বিষয়টা একটা কারণ। তো এই বিষয়গুলো সরকার করে থাকে, এই কারণে সরকার বড় করে থাকে, এবং এই থাকে এর উদ্দেশ্য। এর ফলাফলটা কি হয়, যেটা আগে বললাম, ইনফ্লেশন হয়। অর্থ যখনই বাজারে বেশি যাবে, প্রোডাকশন নেই, প্রোডাকশন সীমিত, কিন্তু প্রচুর অর্থ অনেকের হাতে চলে যাচ্ছে, তখন কি হবে, সাধারণ মানুষ সবাই, যাদের হাতে অর্থ আছে সবাই বাজারে যাবে, কিন্তু লিমিটেড প্রোডাকশন, সবার হাতে অর্থ আছে, তখন সেই দ্রব্যের দামটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, ইনফ্লেশন হবে। অ্যাডভার্স এফেক্ট অন সেভিং আর ইনভেস্টমেন্ট, ওই সেভিং আর ইনভেস্টমেন্টের যে বিষয়টা বললাম গুরুত্বপূর্ণ, সেভিং যখন হবে না, সাধারণ মানুষের সেভিং হবে না, তো তার ফলে কি হবে, ইনভেস্টমেন্ট কিন্তু তৈরি হবে না। তো সেভিং কখন হয়, বেসিক্যালি সেভিং কখন হয়, যখন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এইগুলো যখন স্বাভাবিকভাবে মেটানোর পর মানুষের হাতে যখন অতিরিক্ত অর্থ যেটা, সেটা সঞ্চয় হবে। কিন্তু যখন সাধারণ মানুষ সাধারণ জিনিসগুলো কিন্তু ব্যয় করে ফেলবে, সব কিছু সঞ্চয় হবে না, তখন সঞ্চয় হবে না, সঞ্চয় তৈরি হবে না, এবং সঞ্চয় তৈরি না হওয়ার পর কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। তো যে কোনো অর্থনীতিতে ইনভেস্টমেন্ট যদি না থাকে, তাহলে কিন্তু সেই অর্থনীতি কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না, বা আরও বেশি ডেভেলপমেন্টের দিকে যেতে পারবে না। তো সেভিং এই জন্য খুব বেশি প্রয়োজন, এবং শুধুমাত্র সেভিং থাকলেই হয় না, এই জন্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে হয়। এরকম হতে পারে একটা দেশে মানুষের হাতে অর্থ রয়েছে, এবং মানুষ এগুলো কিন্তু নিজের কাছে রেখে দিচ্ছে সঞ্চিত হিসেবে, ব্যাংকেও রাখছে না ইভেন, তাহলে সেই অর্থটা কি হয়, সেই অর্থটা কিন্তু কোনো কাজে লাগে না, অর্থনীতির দিক থেকে কিন্তু সেটা কাজে লাগে না। ইনভেস্টমেন্ট হলে একমাত্র সেটা কিন্তু কাজে লাগে। ইনভেস্টমেন্ট যখনই হবে, কোনো একটা জায়গায় সেই অর্থটা ইনভেস্ট হবে, সেই জায়গা থেকে কিন্তু আরও বেশি প্রোডাকশন তৈরি হবে, আরও বেশি এক্সপ্যান্ড করবে অর্থনীতির বৃদ্ধি হবে আরও। তো সেভিং, ইনভেস্টমেন্ট এই দুটোই প্রয়োজন। এরপর ইনইকুয়ালিটি কিন্তু বাড়বে, লেভেল অফ ইনইকুয়ালিটি কিন্তু বাড়বে। অর্থ ছাপিয়ে কিছু মানুষের হাতে, সব মানুষের হাতে তো সমানভাবে অর্থ সেরকমভাবে দেওয়ার কোনো স্কিম থাকে না, কিছু মানুষের হাতে অর্থ যায়, কিছু মানুষের হাতে যায় না, নানা রকম ইনইকুয়ালিটি বাড়তে থাকে। ডেফিসিট ইন ব্যালেন্স অফ পেমেন্ট, এটা তো হবেই, ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ বিদেশ থেকে যে দ্রব্য আসছে এবং ভারতের থেকে বাইরে যে দ্রব্য যাচ্ছে, তার মধ্যে যে ব্যালেন্স, বেশি আমাদের আমদানি হয়ে যায়, রপ্তানি কম হয়, কারণ আমাদের দরকার বিভিন্ন জিনিস, বাইরে থেকে আমরা সেগুলো আমদানি করছি, আমাদের তো প্রোডাকশন হচ্ছে না, আমরা বাইরে থেকে আমদানি করছি অর্থ ব্যয় করে, কিন্তু আমাদের রপ্তানি কম, তাহলে কি হবে, ব্যালেন্স অফ পেমেন্টটা নেগেটিভ হয়ে যাবে, তো ডেফিসিট ব্যালেন্স হয়ে যাবে। ইনক্রিজ অফ কস্ট অফ প্রোডাকশানের কস্ট বেড়ে যাবে, কারণ ইনফ্লেশন যখনই হবে, দ্রব্যের দাম যখনই বাড়বে, তখন প্রোডাকশানের জন্য, উৎপাদনের জন্য যে কাঁচামাল দরকার, সেই কাঁচামালের দামটা বেড়ে যাবে, তার ফলে কী হবে, কস্ট অফ প্রোডাকশানটাও বেড়ে যাবে, উৎপাদন ব্যয় বেড়ে যাবে, উৎপাদন ব্যয় বেড়ে গেলে আবার পক্ষান্তরে যে দ্রব্যটা উৎপাদন হলো তার দামটাও বেশি হবে, তো ইনফ্লেশন কিন্তু বাড়তে থাকবে। তো এই ব্যাপারটা কিন্তু হয়, এবং ডেফিসিট ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে এই ফলাফলগুলো কিন্তু খুব মারাত্মক। তো সেখানে খুব কন্ট্রোলড ওয়েতে ডেফিসিট ফাইন্যান্সিং করতে হয় কোনো কোনো সময়, কারণ ডেফিসিট ফাইন্যান্সিং না করলে যে ভয়ানক মন্দাটা, সেখান থেকে কখনোই বেরিয়ে আসা সম্ভব হবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা যেটা দেখব সেটা হলো বাজেট। বাজেট সম্পর্কে আমরা সকলে অল্প বিস্তর পরিচিত, বাজেট কথাটা সম্পর্কে পরিচিত, এবং বাজেটের বিভিন্ন বিষয় আমি এর আগে বলেছি, আজকে আমরা ডিটেলসে দেখব। বাজেট এই শব্দটা এসেছে ফ্রেঞ্চ শব্দ বোগেটি থেকে।
যার অর্থ হলো লিটল ব্যাগ। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ টার্ম। বাজেট সার্কুলার is issued in the month of September. During the budget cycle, it makes the beginning of the budget process. তো সার্কুলার বাজেট আসে ফেব্রুয়ারিতে বর্তমানে, কিন্তু তার প্রসেসিংটা অনেক আগে থেকে শুরু হয়ে যায়। মেড থ্রু এ কনসালটেটিভ প্রসেস ইনভলভিং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, নীতি আয়োগ অ্যান্ড স্পেন্ডিং মিনিস্ট্রি। তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তো থাকবেই, অর্থমন্ত্রক তো থাকবেই, তার সাথে নীতি আয়োগ থাকে, এবং কারণ এখানে অনেক কিছু পরিকল্পনার বিষয় থাকে বাজেট প্রস্তুতের ক্ষেত্রে। স্পেন্ডিং মিনিস্ট্রিজ, যে সমস্ত জায়গা থেকে অর্থ ব্যয় করা হবে সেই সমস্ত মিনিস্ট্রি এর মধ্যে ইনভলভ থাকে। কারণ আমরা জানি প্রত্যেকের খাতে বরাদ্দ আলাদা আলাদা যায়, আলাদা আলাদা মিনিস্ট্রিতে কোনো বছর স্বাস্থ্য খাতে বেশি খরচ করতে হয়, কোনো বছর শিক্ষা খাতে বাড়ানো হয়, কোনো জায়গাতে কমানো হয়। তো সেই জন্য স্পেন্ডিং মিনিস্ট্রিগুলো থাকে। কারা তৈরি করে? বাজেট ডিভিশন অফ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের 6টা ডিপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে একটা হলো ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার, তো এর অন্তর্গত ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ারের অন্তর্গত একটা ডিভিশন থাকে, সেটা হচ্ছে বাজেট ডিভিশন। তারাই বাজেটটা প্রস্তুত করে, এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে হয়। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সেরই 6টা যে আলাদা আলাদা অফিস রয়েছে, আলাদা আলাদা অর্গান রয়েছে, তাদের মাধ্যমে এটা তৈরি হয়, এবং তাদের এই ইকোনমিক অ্যাফেয়ারের মাধ্যমে এটা তৈরি হচ্ছে। ফাইন্যান্স মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য বাজেট মেকিং কমিটি, এটাও মনে রাখতে হবে। তিনি অর্থমন্ত্রী, তিনি বাজেট মেকিং যে কমিটি, যারা বাজেট তৈরি করছেন তাদের প্রধান। নোডাল বডি, যেটা আমরা এইমাত্র দেখলাম, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার। এই ডিপার্টমেন্ট থেকে বাজেটটা প্রস্তুত হয়। প্রিন্টিং প্রসেস অফ ইউনিয়ন বাজেট পেপারস ইজ মার্কড বাই দ্য কাস্টমার হালওয়া কমিটি হেল্ড বাই দ্য নর্থ ব্লক ইন নিউ দিল্লি। তো প্রিন্ট করে কারা? ইউনিয়ন বাজেট হালওয়া সেরিমনি, হালুয়া তৈরির মাধ্যমে, এটা দীর্ঘদিনের প্রথা চলে আসছে। বাজেটটা যখন প্রস্তুত হয় তখন কিন্তু এই জিনিসটা করা হয়। বিফোর প্রেজেন্টেশন অফ দ্য বাজেট, প্রেসিডেন্ট রিকমেন্ডেশন ইজ অবটেন আন্ডার আর্টিকেল 117 clause 1 and 117 clause 3 for introduction and consideration in the lower house of the parliament. প্রেসিডেন্টের রিকমেন্ডেশনের প্রয়োজন হয়। বাজেট প্রেজেন্টেশন তো করা হয় লোকসভাতে, তো তার আগে প্রেসিডেন্টের রিকমেন্ডেশন নেওয়া হয় আর্টিকেল 117 এবং 117 ক্লজ এ এবং ক্লজ 1 এবং ক্লজ 3 আন্ডারে। ফাইন্যান্স মিনিস্টার এটা প্রেজেন্ট করে। আমরা দেখেছি লোকসভাতে ফাইন্যান্স মিনিস্টার নিজে বাজেটটা কিন্তু প্রকাশ করেন বা প্রেজেন্ট করেন। বাজেটে কী কী রাখা হয়েছে সেটা তিনি ঘোষণা করেন। According to Article 112 of the Constitution of India, the Union Budget of a year is a statement of the estimated receipt and expenditure of the government for that particular year. Article 112 সেখানে এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কথাটা রয়েছে। বাজেট কথাটা কিন্তু আমাদের সংবিধানে কোথাও বলা নেই। বাজেট কথাটা আমাদের সংবিধানে কোথাও বলা নেই, এটা আমাদের তৈরি, সাধারণ মানুষের তৈরি একটা শব্দ যে বাজেট। কিন্তু আর্টিকেল 112তে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা রয়েছে, যেখানে মূলত ওই বাজেটে কি করা হয়? বাজেটে বলা হয় যে আগামী যে বছরটা, যে অর্থবর্ষটা আসছে, সেই অর্থবর্ষে কোন কোন জায়গা থেকে সরকার আয় করবে, কোন কোন জায়গায় সরকার ব্যয় করবে, সেটাকে বলা হচ্ছে বাজেট। এবং এখানে একটা জিনিস, বাজেটে কিন্তু 3টে বছরের হিসাব দেওয়া হয়। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, আগের যে বছরটা চলে গেছে, ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা চলে গেছে, যেটা বাজেট আগে বলা হয়েছিল এই করা হবে, সেটার ফাইনাল ডেটাটা কিন্তু সেখানে প্রকাশ করা হয়। এটা 1 নম্বর। 2 নম্বর, যে বছরটা চলছে তার ডেটা প্রকাশ করা হয়। এবং 3 নম্বর, যে বছরটা আসছে তার ডেটা প্রকাশ করা হয়। এই 3টে তথ্য বাজেট যখন ঘোষণা করা হয়, এই 3টে তথ্যর কথাই বলা হয়। আমরা 3 নম্বরটা নিই, অর্থাৎ যে বছরটা আসছে সেই বছরে সরকার কোথায় আয় করবে, কোথায় ব্যয় করবে, সেটা আমরা
বাজেটের ক্ষেত্রে সেইটা ধরি, পুরাতন যে বছরগুলো বা যেটা চলছে বছরের পুরো ফাইন্যান্সিয়াল ইয়ার কমপ্লিট হয়নি তার যে র ডেটা সেটা আমরা দেখি না, বা আগের আগের যে পুরাতন যে ডেটা সেটাও আমরা দেখি না, আমরা দেখি ওই যেটা আগামী বছরে আসছে সেইটা। কিন্তু প্রকাশ করার সময় তিনটেই প্রকাশ করতে হয়, ফুল বাজেট, পুরো বাজেট। A full budget is not just the presentation of annual finance of the government, but the occasion to change existing tax slabs. ট্যাক্স স্ল্যাব যে চেঞ্জ করা হয়, অর্থাৎ কত সারা বছরে এক বছরের মধ্যে কত অর্থ উপার্জন করলে তবে ট্যাক্স দিতে হবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, বা অন্য যে ট্যাক্সগুলো রয়েছে কর্পোরেশন ট্যাক্স থেকে শুরু করে নানান ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স, সেই ট্যাক্স পাল্টানো হচ্ছে নাকি একই থাকছে নাকি কমানো হচ্ছে সেটাও কিন্তু এই ফুল বাজেটে উল্লেখ করা হয়। অ্যানাউন্স নিউ স্কিম অ্যান্ড শোস ফর ডিফারেন্ট সেক্টর অফ দ্য ইকোনমি। তো ফুল বাজেটে কি করা হয়, সমস্ত কিছু বলার সাথে সাথে এই ট্যাক্স স্ল্যাব পাল্টাচ্ছে কিনা, অর্থাৎ ট্যাক্সের কোনো পরিবর্তন করা হচ্ছে কিনা, নতুন কোনো স্কিম আসছে কিনা গভর্নমেন্টের, সেইগুলো সব কিছু এই উল্লেখ করা হয় ফুল বাজেটে। A full budget includes the passage of a finance bill to get parliament's approval for any tax related changes. যখন ফুল বাজেট আসে তার আগে এটা ফাইন্যান্সিয়াল বিল কিন্তু উপস্থাপন করা হয়, কারণ ট্যাক্স চেঞ্জ যখনই করা হবে তখন সরকারের কাছে বেশি অর্থ আসুক বা বেশি খরচ হয়ে যাক, এই দুটোর ক্ষেত্রেই সরকারের উপর এফেক্ট পড়বে। তো সেই জন্যে পার্লামেন্টের অ্যাপ্রুভাল দরকার হয় ফুল বাজেটের জন্য, পার্লামেন্ট অ্যাপ্রুভ করলে তবে ওটা কিন্তু চেঞ্জ হয়। এবার যে সরকার মেজরিটিতে আছে সেই সরকার থেকে যারা জিতে এসেছে পার্লামেন্টে তারা স্বাভাবিকভাবে ভোটটা দিয়ে দেয়, সুতরাং এই জায়গাতে আটকায় না বা প্রস্তুত করতে সমস্যা হয় না। ইন অ্যান ইলেকশন ইয়ার দ্য আউটগোয়িং গভর্নমেন্ট ডাজন্ট tinker with the taxes or announce new scheme and soaps, as these are left as the disposal of the new government. তো যে বছর ইলেকশন থাকে, যেমন 2019-এ ছিল, সেখানে নতুন সরকার তো আসে, নতুন সরকার না এলেও মানে নতুন করে আবার সরকারটা তৈরি হয়, একই সরকার এলেও নতুন করে তৈরি হয়। তো সেখানে কি করা হয়, যারা চলে যাচ্ছে তারা কিন্তু নতুন কোনো স্কিম বা নতুন কোথায় খরচ করা হবে, কোথায় কি করা হবে, নতুন কিছু এরা করে না, সেটা নতুন গভর্নমেন্টের হাতে ছেড়ে দেয়। অর্থাৎ যখন তারাই আসছে অথবা অন্য কোনো দল সরকারে আসছে তাদের জন্য সেটা রেখে দেয়, তারা ফুল বাজেট পেশ করে না। In order to manage any expenditure for the interim period till new government takes over and announce the budget, the outgoing government present what is called a vote on account or an interim budget. দুটো টার্মই খুব গুরুত্বপূর্ণ, ভোট অন অ্যাকাউন্ট বারবার শোনা যায় এই টার্মটা, এবং ইন্টারিম বাজেট, এই দুটোই কিন্তু শোনা যায়। অর্থাৎ নতুন যে সরকার আসছে সে একটা তার মতো করে বাজেট বলবে, আর যে সরকার চলে যাচ্ছে এর মাঝখানে একটা তো গ্যাপ পিরিয়ড থাকছে, তো সেই গ্যাপ পিরিয়ডটা চলবে কিভাবে, সেই গ্যাপ পিরিয়ডে সরকারের আয়টা কোথা থেকে আসবে, ব্যয়টা কোথা থেকে হবে, সেইটা যখন বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। অর্থাৎ কিছু দিনের জন্য একটা বাজেট, সেটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট, বা যেটাকে আমরা বলি ইন্টারিম বাজেট, অন্তর্বর্তীকালীন বাজেট। অন্তর্বর্তীকালীন মানে কার অন্তর্বর্তীকালীন, একটা সরকার যখন আছে আর একটা সরকার যখন আসবে, একটা সরকারের বাজেট ঘোষণার সময় হয়ে এসছে, সেই সময় থেকে একটা সরকার যখন আসবে এসে বাজেট ঘোষণা করবে, এই সময়টুকুর মধ্যে কার যে সময় সেটাকে বলা হচ্ছে ইন্টারিম, এবং সেই সময় যে বাজেট সেটাকে বলা হচ্ছে ইন্টারিম বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট। ভোট অন অ্যাকাউন্ট নিয়ে আমরা ডিটেলসে জানবো। ইন দ্য অ্যাবসেন্স অফ প্রেজেন্টেশন অফ এ ফুল বাজেট, দ্য আউটগোয়িং গভর্নমেন্ট সিক্স এ ভোট অন অ্যাকাউন্ট ফ্রম দ্য পার্লামেন্ট ফর প্রপোজ এক্সপেন্ডিচার টু বি ইনকার্ড ইন দ্য নেক্সট ফিউ মান্থ till the new government takes over. তো আউটগোয়িং গভর্নমেন্ট যারা চলে যাচ্ছে তারা পার্লামেন্টে এক্সপেন্ডিচার খরচ যেটা করা হবে সেটার জন্য তার একটা পারমিশন নিয়ে নেয়, সেটাকে বলা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট বা ইন্টারিম বাজেট।
অর্থাৎ ওইটুকু সময়ের মধ্যে তো খরচ খরচা চালাতে হবে সরকারকে, বা সরকারকে আয় করতে হবে, তার জন্য যে বাজেট, সেটাই হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। দেয়ার আর নো মেজর অ্যানাউন্সমেন্ট রিলেটেড টু এনি নিউ স্কিম অর সবস ডিউরিং আ ভোট অন অ্যাকাউন্ট অ্যাজ এ নিউ গভর্নমেন্ট শুড ডিফার ফ্রম আউটগোয়িং গভর্নমেন্ট। এখানে কোনো নতুন স্কিম অ্যানাউন্স করা হয় না, নতুন কোনো মেজর অ্যানাউন্সমেন্ট করা হয় না, পরিবর্তন বিশেষ কিছু পাল্টানো হয় না, কারণ নতুন সরকার এসে সেটাকে আবার পাল্টে দিতে পারে। সুতরাং ছোট করে ওইটুকু সময়ের জন্য যে অর্থ প্রয়োজন তার জন্য এই বাজেটটা করা হয়, এই যেটাকে বলা হচ্ছে ইন্টারিম বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট। এবার হচ্ছে ইম্পর্টেন্ট আর্টিকেল। আমাদের সংবিধানে গুরুত্বপূর্ণ আর্টিকেল কি বলা রয়েছে? আর্টিকেল 266 আর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ম্যান্ডেট দ্যাট পার্লামেন্টারি অ্যাপ্রুভাল ইজ রিকোয়ার্ড টু ড্র মানি ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। আমরা জানি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া যে ফান্ড, এর থেকে অর্থ তুলতে গেলেই পার্লামেন্টের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। বিসাইড, Article 114 Clause 3 of the Constitution stipulate that no amount can be withdrawn from the consolidated fund without the enactment of a law, that is appropriation bill. দুটো একই বিষয়ে বলা হচ্ছে, যদিও যে একটা আইন, একটা ল তৈরি করে, অর্থাৎ ওই যে পাস হয়ে যাচ্ছে, পার্লামেন্টে পাস হতে হচ্ছে, তবে তো অর্থটা তোলা যাচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। তো পাস হয়ে যাওয়ার অর্থ হচ্ছে একটা আইন পাস হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল, বা এটা যখন ল হয়ে যাচ্ছে, আইনে পরিণত হচ্ছে, পার্লামেন্ট যখন পাস করে দিচ্ছে সেটাকে, আর্টিকেল 114 ক্লজ 3 অনুযায়ী এটা হচ্ছে। এবং 266-তে যে বিষয়টা বলা আছে যে পার্লামেন্টের কিন্তু অ্যাপ্রুভাল প্রয়োজন হবে, যখনই কনসলিডেট থেকে ফান্ড থেকে টাকা তোলা হবে তখনই সরকারের অ্যাপ্রুভালের প্রয়োজন হবে। তো বিষয়টা বাজেটের মধ্যে এই দুটো বিষয় থাকছে। রেভিনিউ, সরকারের হাতে যে অর্থটা আসবে সেটা, ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ দুটো টাইপ। আর এক্সপেন্ডিচার, আউটগোয়িং মানি, যেটা সরকার ব্যয়, প্ল্যান এবং নন প্ল্যান দুটো থাকে। বাজেটের এই দুটো পোর্শন রয়েছে। এটা আমরা ফাইন্যান্সের ক্ষেত্রেও দেখেছি, এখানেও আরেকবার দেখব। ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স কোনটা? যখন কোনো কিছু লভ্যাংশের ওপর ট্যাক্স ফেলা হয় তখন সেটাকে বলে ক্যাপিটাল গেইন ট্যাক্স। ধরা যাক কারো কাছে একটা শেয়ার আছে, একটা কোম্পানির শেয়ার আছে, সে কোম্পানির বৃদ্ধি হয়েছে, সুতরাং সে শেয়ারে অর্থটা সে পাবে, তার উপর ট্যাক্স চাপানো হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। অর্থাৎ ওর যে গেইনটা হলো, ওর ক্যাপিটালটা যে ঢেলেছিল তার দরুন যে গেইনটা হচ্ছে, তার উপর যে ট্যাক্স, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। বাকি সম্পদ কর, কর্পোরেশন ট্যাক্স, যেটা কোম্পানিগুলোকে দিতে হয়, ইনকাম ট্যাক্স, সাধারণ মানুষের যে একটা নির্দিষ্ট আয়ের পরে ইনকাম ট্যাক্স দিতে হয়, তো এগুলো সব ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স, কাস্টম ডিউটি, জিএসটি, তো ইম্পোর্ট এক্সপোর্টের জন্য যে ট্যাক্স, কাস্টম ডিউটি এবং জিএসটির আন্ডারে অনেক ট্যাক্স চলে আসছে। নন ট্যাক্স রেভিনিউ, এগুলো সমস্ত ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স রেভিনিউ ছিল নন ট্যাক্স, অর্থাৎ যেগুলো ট্যাক্স নয় অথচ সরকারের ইনকাম। ফিজ কালেকশন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে, আরটিআই করতে গেলে, পাসপোর্ট তৈরি করতে গেলে যে ফিজ দিতে হয় সেগুলো সরকারের আয়। ফাইন যেগুলো করা হয়, পেনাল্টি যেগুলো দেওয়া হয় ট্রাফিক আইন ভাঙার জন্য বা অন্যান্য আরও যে ফাইন করা হয় সেগুলো। ইনকাম ফ্রম পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অর্থাৎ সরকারি কোম্পানিগুলোর যে ইনকাম সেগুলো। গিফট, বিদেশ থেকে নানা রকম সংস্থা থেকে যে গিফটগুলো সরকারের হাতে আসে। গ্র্যান্ট, ফরেন থেকে যে গ্র্যান্টগুলো দেওয়া হয় সেগুলো, এগুলো সব সরকারের খাতে আয়ের উৎস। সুতরাং এগুলো সব নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্সের উৎস এগুলো নয়, অথচ সরকারের আয়। আর রয়েছে এক্সপেন্ডিচার, খরচ, নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার এবং নন প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলো? ইন্টারেস্ট পেমেন্ট, লোন টেক বাই গভর্নমেন্ট টু ইন্ডিয়া, সরকার যে লোনগুলো নিয়েছিল সেই বাবদ যে অর্থ দিতে হচ্ছে সেটা। ডিফেন্স সার্ভিসের জন্য যে খরচ, ডিফেন্সে নানা রকম অস্ত্রশস্ত্র কেনা, বিভিন্ন রকম সেগুলোর থেকে যে খরচ। গ্র্যান্ট টু দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি, রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলোকে যে অর্থ প্রদান করতে হয় সেগুলো। পেনশন, সোশ্যাল সার্ভিস, এগুলো। পুলিশ, ইকোনমিক সার্ভিস, সমস্ত জায়গাতে সরকারের যে খরচগুলো হয় সেগুলো। নন প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ডিফেন্স ইকুইপমেন্ট মডার্নাইজেশন, ডিফেন্স ইকুইপমেন্ট যেগুলো মডার্ন করতে হয়, আরও বেশি নতুন করে তুলতে হয়।
পাবলিক সেক্টর কোম্পানির যে লোনগুলো সেগুলো যে মেটাতে হয়, স্টেট এবং ইউনিয়ন টেরিটরির যে লোন আছে সেইগুলো মেটানো, এই যে খরচ সেইটা। এরপর বাজেটের বিভিন্ন রকম টাইপ রয়েছে। কি কি? ডেফিসিট বাজেট, যেটা আমরা আগে দেখলাম, সরকারের যে আয় তার থেকে ব্যয় বেশি হচ্ছে। আউটগোয়িং মানি মানে ব্যয়, ইনকামিং মানি আয়, আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, ডেফিসিট বাজেট। সারপ্লাস বাজেট খুব কম সময়তেই হয়, আয়ের থেকে ব্যয়টা কম। ব্যালেন্স বাজেট, আয় এবং ব্যয় সমান। তো এখানে আমরা শব্দটা থেকেই বলে দিতে পারি, ডেফিসিট, সারপ্লাস আর ব্যালেন্স থেকে আমরা বলে দিতে পারি বিষয়টা কি। তো এই পর্যন্ত আমি আজকে এই পর্যন্তই কমপ্লিট করছি। জিরো বেস বাজেটিং আমি নেক্সট দিন করাবো। তো এখানে আমি জিজ্ঞাসা করব কারো কিছু প্রশ্ন আছে কিনা, আমি সেগুলোকে সলভ করব। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ। ওকে, কিছু প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে লেকচারটা এখানে কমপ্লিট করছি। নমস্কার।